দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া, এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। মস্কোর এমন শর্ত প্রমাণ করে তারা সত্যিকার অর্থে শান্তি চায় না, এমন মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতির প্রধান। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুদ্ধবন্ধে আটঘাট বেঁধে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির পর রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধেও জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প। 30 দিনের যুদ্ধবিরতির জন্য পুতিনকে রাজি করাতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সাথে করবেন আলোচনা। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনার পর এমন পদক্ষেপ নিচ্ছেন তিনি। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলবো। এ যুদ্ধের অবসান করা যায় কিনা তা আমরা দেখতে চাই। হয়তো আমরা পারবো কিংবা পারবো না, তবে আমি মনে করি তা করার বেশ ভালো সুযোগ আছে। ভূমি নিয়ে কথা বলবো আমরা, বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কথা হবে। ইতোমধ্যেই নির্দিষ্ট কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ে কথা বলেছি আমরা। অন্যদিকে শান্তি চুক্তির জন্য শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোট নেটোয় ইউক্রেনকে সাহায্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় নিরপেক্ষ থাকবে কিয়েভ, এমন নিশ্চয়তা চাই মস্কো, এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো। মস্কোর এমন শর্ত প্রমাণ করে তারা সত্যিকার অর্থে শান্তি চায় না, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস। তারা যে শর্তগুলো উপস্থাপন করেছে এটি দেখায় যে তারা প্রকৃতপক্ষে শান্তি চায় না, কারণ তারা যুদ্ধ থেকে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য এমন সব শর্ত দিচ্ছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূমি নিজেদের দখলে রেখেছে রাশিয়া। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাশিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই যে আগামীকাল ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের কথা রয়েছে, সেই ফোনালাপ বিষয়ে কি কি বিষয়গুলো আসতে পারে, আপনার কাছে কি তথ্য আছে? জি, ধন্যবাদ আপনাকে। রাশিয়ার যে ইউএস এর পক্ষ থেকে যে 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব রয়েছে সেটি নিয়ে বিস্তর আলোচনার জন্য আগামীকালকে যে কোনো একটি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ফোনালাপ হবে। সেটিতে আসলে এই যুদ্ধবিরতি সম্পর্কে যে বিস্তারিত আলোচনা, যেটি গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তারা এই বিষয়ে আরো বিস্তর আলোচনা রয়েছে। মূলত রাশিয়ার পক্ষ থেকে যেই শর্তগুলো রয়েছে যে যুদ্ধবিরতির জন্য, সেই শর্তগুলো আলোচনার কথা রয়েছে। যেমনটি রাশিয়ার 3টি শর্ত রয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য। সেটির মধ্যে প্রথমটি হচ্ছে কোনোভাবেই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। দ্বিতীয়টি একটি বিষয় রয়েছে, রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার অধীনস্থ রয়েছে এই মুহূর্তে, সেই অঞ্চলগুলি রাশিয়ার কাছেই থাকতে হবে এবং এই বিষয়ে রাশিয়া একটি আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হলো যে ইউক্রেন তাদের যে নিরাপত্তা নিশ্চয়তা হিসাবে ন্যাটোর যে শান্তিরক্ষী বাহিনী চেয়েছে ইউক্রেনে, এই বিষয়টি নিয়েও রাশিয়ার আপত্তি রয়েছে। সেটি একটি আলোচনার বিষয়। মূলত 3টি শর্ত রয়েছে রাশিয়ার পক্ষ থেকে যে যুদ্ধ আলোচনা বন্ধের জন্য, যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। এই 3টি শর্ত রাশিয়ার পক্ষ থেকে তুলে ধরা হবে আশা করা যাচ্ছে। আর কিছু বিষয় রয়েছে, যেমন ইউক্রেনের যে বিরল খনিজ সম্পদ রয়েছে সেটির বিষয়ে মার্কিন সরকারের একটি আগ্রহ রয়েছে। সেটি ইভেন রাশিয়ার যে অঞ্চলগুলো দখল করেছে ইউক্রেনের, সেই অঞ্চলগুলোতে যে রাশিয়া ইতিমধ্যে মার্কিন সরকারকে আমন্ত্রণ জানিয়েছে তারা সেখানে খনিজ আহরণের জন্য। অনেকগুলো বিষয় আপনি বলছেন, এবং যুদ্ধবিরতির ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোতে রাশিয়া জোর দিবে একটা বিষয় আপনি বলেছেন, বাকি আর কি কি বিষয় আসতে পারে? রাশিয়ার মূলত 3টি প্রধান শর্ত রয়েছে। সেটি হচ্ছে রাশিয়ার এই যুদ্ধে ইউক্রেন কোনোভাবেই ন্যাটো সদস্যপদ পেতে পারবে না। রাশিয়ার যে ইউক্রেনের অঞ্চলগুলো রাশিয়ার কাছেই থাকবে, যেগুলো রাশিয়া ইতিমধ্যে যুদ্ধের মাধ্যমে দখল করেছে। এবং এখন 3টি প্রদেশ রয়েছে। 2014 সালে রাশিয়া যে অঞ্চলটি নিয়েছে ক্রিমিয়া, সেটিও রাশিয়া চাচ্ছে, যে আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে ইউক্রেনের কোনো ন্যাটোর শান্তিরক্ষী মিশনের কোনো সেনা থাকবে না। এই 3টি আসলে রাশিয়ার পক্ষ থেকে
প্রধান শর্ত রয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য। অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাশিয়া থেকে, জানাচ্ছিলেন আগামীকাল কি কি বিষয় নিয়ে আলাপ হতে পারে। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতির সময় হলো, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার মার্কিন জাহাজে পাল্টা হামলার দাবি হুথি বিদ্রোহীদের। লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি জানায় গোষ্ঠীটি। মার্কিন বিমান বাহিনীর হামলার জবাবে এবার পাল্টা অবস্থানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএস হ্যারি ট্রুম্যান ও অন্যান্য রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে গোষ্ঠীটি। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। মার্কিন বাহিনীর অপরাধমূলক এই আগ্রাসনকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আমাদের সামরিক বাহিনী। মার্কিন এয়ারক্রাফটে হামলা চালিয়েছি আমরা, 18টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমাদের বাহিনী। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা জানান, হুথিদের ছোড়া ড্রোন নষ্ট করে দিয়েছে মার্কিন উড়োজাহাজ। ড্রোনের কোনোটি রণতরীর কাছাকাছি আসতে পারেনি। ক্ষয়ক্ষতির বিষয়টিও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ না করলে হুথিদের বিরুদ্ধে আরও কঠোর অভিযানের হুঁশিয়ারি দেশটির। ইরানকেও দেয়া হয় কড়া বার্তা। That actually targeted multiple Houthi leaders and took them out. সশস্ত্র এই গোষ্ঠীটিকে অস্ত্র, প্রশিক্ষণ ও তহবিলদের সহায়তা করছে ইরান। শুধু মার্কিন জাহাজই নয়, গোটা বৈশ্বিক অর্থনীতিকে আঘাত করছে তারা। তেহরানের সহায়তায় বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলকেও ঝুঁকিতে ফেলেছে তারা, যা বন্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন কোনো হুমকি থোপে টিকবে না, বরং অতীতের মতোই ফল ভোগ করতে হবে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইরানকে হুমকি দিয়ে শত্রুরা পুরনো ভুল আবারও করতে চাচ্ছে। গাজা, লেবানন, ইরাক, আফগানিস্তান থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি। সব জায়গা থেকেই পরাজিত হতে হয়েছে তাদের। শনিবার রাতে ইয়েমেনের হুথিদের বিভিন্ন নিশানায় বড় পরিসরে হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রাণ যায় নারী, শিশু সহ বেশ কয়েকজনের। যদিও সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে কোনো বিবৃতি দেয়নি পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ বলছে হুথি রাজনৈতিক ব্যুরো। মিলা খন্দকার, চ্যানেল 24। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সহিংসতার বিষয়েও এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা আলোচনা শুরু করেছে বলেও জানান গ্যাবার্ড। আরও বলেন, সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর রয়েছে ট্রাম্প প্রশাসনের এবং একে পরাজিত করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসেন তুলসী গ্যাবার্ড। আদালতের নির্দেশনা অমান্য করে ভেনেজুয়েলার 238 নাগরিক সহ 261 জনকে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিতাড়িত ভেনেজুয়েলার নাগরিকরা ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের সদস্য। এছাড়া আন্তর্জাতিক গ্যাং MS-13-এর 23 সদস্য আছেন বিতাড়িতদের মধ্যে। তাদের সবাইকে এল সালভাদরের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে রাখা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভেনেজুয়েলা। এক বিবৃতিতে দেশটি জানায়, যুদ্ধকালীন আইন প্রয়োগ করে ভেনেজুয়েলার অভিবাসীদের অন্যায়ভাবে অপরাধী সাব্যস্ত করেছে ওয়াশিংটন। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের পর এবার বোমা হামলার ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন 5 জন। রোববার বেলুচিস্তানের নোশকি জেলায় আধা সামরিক বাহিনীর একটি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। বিস্ফোরক ভর্তি একটি যান আধা সামরিক বাহিনীর গাড়িবহরের উপর চালিয়ে দেয় তারা। সে সময় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।
হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি, যারা কিছুদিন আগে বেলুচিস্তানগামী একটি ট্রেনে হামলা চালিয়ে জিম্মি করে যাত্রীদের। টানা 15 দিন ধরে গাজায় কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো, জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। 2 মার্চের পর থেকে গাজায় মানবিক সহায়তা এবং বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এতে খাদ্য সংকট বেড়েছে উপত্যকায়। শিশুরা ভুগছে অপুষ্টিজনিত নানা রোগে। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউনিসেফের দাবি, খাবার, পানি এবং ওষুধের অভাবে গাজায় বসবাসরত 10 লাখ শিশুর বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। পানামা খালের 2টি বন্দর কিনে আবারও আলোচনায় মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকরক। বিস্তারিত থাকছে রিপোর্টে। পৃথিবীর অন্যতম বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান ব্ল্যাকরক নীরবে বিশ্ব বাণিজ্য দখল করে রাখা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি হংকং ভিত্তিক সিকে হাজিংসন হোল্ডিংসের কাছ থেকে $23 বিলিয়ন পানামার মূল 2টি বন্দর নিয়ন্ত্রণে নিয়ে এসেছে নতুন করে আলোচনায়। সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথ দখলকে চীনা আধিপত্যের বিপরীতে মার্কিন জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু পানামা নয়, বিশ্বের বহু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ রয়েছে ব্ল্যাকরকের। গেল বছরের জানুয়ারিতে $12.5 বিলিয়ন কিনে নেয় গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্সকে, যার মাধ্যমে বিশ্বব্যাপী $150 বিলিয়ন বিমানবন্দর, পোর্ট, ডিজিটাল অবকাঠামো, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সহ অবকাঠামোগত বেশ কিছু খাতে নিয়ন্ত্রণ পায় ব্ল্যাকরক। রয়েছে যুক্তরাজ্যের পিল পোর্টের শেয়ারও, যে গ্রুপটি বছরে 70 মিলিয়ন টনের বেশি কার্গো চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বন্দর ও ইউরোপ, এশিয়া, আমেরিকার বিভিন্ন টার্মিনালও এর আওতাভুক্ত। হংকংয়ের হাজিংসন হোল্ডিংসের সাথে করা চুক্তির আওতায় রয়েছে মেক্সিকো, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, মিশর, অস্ট্রেলিয়ার মতো 23টি দেশের মোট 199টি শিপিং বার্থ। চুক্তি অনুযায়ী বন্দরগুলোর সামগ্রিক নিয়ন্ত্রণ থাকবে ব্ল্যাকরকের হাতে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।